সম্প্রতি রিমান্ডে হাসিনার বোন রেহেনার অনেক দুর্নীতি ফাঁস করেছে সালমান এফ রহমান। নম্র ও ভদ্রতার খোলসপাড়া এই মহিলাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এই মহিলা কখনো দুর্নীতি করতে পারে। তবে এবার এর থেকেও ভয়ঙ্কর এক তথ্য সামনে এসেছে। জানা গেছে শুধু দুর্নীতি নয়, বড় বোনের মতো ছোট বোনেরও পরকীয়ায় আসক্তি ছিল। যৌবনকালে হাসিনার মতো রেহেনাও নাকি স্বামীকে না যতটা সময় দিত তার থেকে বেশি সময় দিত পরকীয়া প্রেমিককে। এমন তথ্য সামনে আসার পর থেকে স্বাভাবিকভাবেই রেহেনার পরকীয়া প্রেমের পরিচয় জানতে ইচ্ছে করছে তাদের কুকীর্তি। চলুন জেনে নেওয়া যাক শেখ হাসিনার বোন শেখ রেহেনার পরকীয়া সহ যত কুকীর্তি। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ রেহানা শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসার ছোট মেয়ে। বাবা মার বাহিরে তার সবচেয়ে বড় পরিচয় সে স্বৈরশাসক শেখ হাসিনার ছোট বোন ও একান্ত সহযোগী। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিব সহ পরিবারের বেশিরভাগ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। রেহানা বড় বোন হাসিনের সাথে দেশের বাইরে থাকায় স্বাধীনতার প্রথম অভ্যুত্থান থেকে সেদিন বেঁচে গিয়েছিল। এরপর প্রায় 50 বছর পরে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানেও তার কোনো ক্ষতি হয়নি। সেবার বিদেশ থাকায় বেঁচে গিয়েছিল, আর এবার বিদেশে পালিয়ে বেঁচে গিয়েছে। তবে এবার বেঁচে গেলেও হাসিনের মতো তার অনেক কুকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। কিছুদিন আগে রিমান্ডে তার দুর্নীতির তথ্য ফাঁস করেছিল দরবেশ সালমান এফ রহমান। আর এবার রেহানার পরকীয়ার খবর ফাঁস করল নাগরিক টিভি। গণমাধ্যমটির জনপ্রিয় সাংবাদিক নাজমুস সাকিব জানিয়েছেন, রেহানার সাবেক প্রেমিক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এইচ.বি.এম. ইকবাল হাসিনার বোনের প্রেমিক পয়সায় সে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে বলেও অভিযোগ করে নাজমুস সাকিব। রেহানার সাথে ইকবালের সম্পর্ক অনেকেরই বিশ্বাস হবে না, তবে অবিশ্বাসের কিছু নেই বলে জানিয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব। কারণ হাসিনার মতো রেহানাও স্বামীর সঙ্গ খুব একটা পছন্দ করে না। এমনকি হাসিনার মতো তাকেও স্বামীর সাথে খুব বেশি দেখা যায়নি। আর আপনি গুগলে সার্চ করেও শেখ রেহানা ও তার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিকীর তেমন কোনো ছবি পাবেন না। একইভাবে আবার ইকবালের সাথেও রেহানার তেমন কোনো ছবি পাওয়া যায় না। আর এর পেছনে কারণ তাদের দুজনকে কখনো কেউ একসাথে ক্যামেরা বদলি করতে পারেনি। কারণ তাদের সম্পর্ক আজকালের নয়, অনেক বছর পুরনো। সেই সময়ে এখনকার মতো হাতে হাতে স্মার্টফোন ছিল না। নাজমুস সাকিব জানিয়েছেন, তরুণ বয়সে খুবই স্মার্ট দেখতে ছিলেন ইকবাল, আর তাই রেহানা তার প্রেমে পড়ে যান। আর এরপর থেকেই তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে। সাকিব তাদের বেড শেয়ারের কথাও বলেন নাগরিক টিভির সেই এপিসোডে। তবে বর্তমানে তাদের সম্পর্ক আছে কিনা, আর যদি নাই থাকে তাহলে তার পিছনে কারণ কি, কিভাবে তাদের সম্পর্কের ভাঙন ঘটেছে, এই সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাজমুস সাকিব জানিয়েছেন, শেখ রেহানার বয়ফ্রেন্ড হিসেবেই ইকবাল রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর বোনের অনুকূলে সে দুর্নীতি করে এক সাম্রাজ্য করে তুলেছে। এমনকি দেশের রাজধানী ঢাকার এমপি হওয়ার পেছনেও রেহানার প্রেমিক পরিচয়টি কাজে লেগেছে। ইকবাল অবশ্য একমাত্র রেহানার সাথে এসব করে বেড়ায়নি। দুবাইয়ের চিত্রনায়িকা পরিমণির সাথেও একান্ত সময় কাটত তার। এছাড়াও সে নায়িকা শিল্পীকেও বিয়ে করেছিল, আর তাদের সংসারে 2টি সন্তানও রয়েছে। এটা অবশ্য মিডিয়া পাড়ায় ওপেন সিক্রেট। এখানেই শেষ নয়, রেহানার প্রেমিক ইকবালের নামে খুনের অভিযোগও রয়েছে। জানা যায়, ইকবালের নির্দেশে দিন দুপুরে বিএনপির 3 জন কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল। 2001 সালে মালিবাগের এই ট্রিপল মার্ডার ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তবে কোনো বিচার হয়নি। এছাড়াও তার ভাতিজা একবার রিকশার উপরে গাড়ি তুলে দিয়ে এক শিশুকে মেরে ফেলেছিল, তারও বিচার হয়নি রেহানার প্রেমিক ইকবালের ক্ষমতার বলে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 27শে মে এইচ.বি.এম. ইকবাল তার স্ত্রী মমতাজ বেগম ও তাদের 3 সন্তানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। আদালত 2008 সালের 11ই মার্চ ইকবালকে পৃথক 2টি ধারায় 13 বছরের কারাদণ্ড এবং 50 লাখ টাকার জরিমানা করে। এছাড়াও তার স্ত্রী ও সন্তানদের 3 বছর করে কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে জরিমানা করে আদালত। রেহানার ক্ষমতায় এসব থেকে মুক্তি পেয়ে যায় ইকবাল ও তার পরিবার। জানা যায়, রেহানার মদদে ইকবাল এতটাই ক্ষমতাধর হয়ে ওঠেন যে তার নামে কোনো পত্রপত্রিকায় লেখালেখি কিংবা গণমাধ্যমে কোনো আলোচনা হয়নি। এই কারণে তাকে খুব ভালো করে চেনে না অনেকেই। একবার তার এইসব কুকীর্তি নিয়ে খবর ছাপিয়ে বিপাকে পড়েছিল দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা।
তারপর নানান রকম হুমকি ধুমকি দিয়ে সেই খবরও মুছে ফেলা হয়। তবে অবশেষে সুখবর আসছে। হাসিনা ও রেহানা দেশ ছেড়ে পালাবার পর বিপাকে পড়তে যাচ্ছে ইকবাল, এমনকি গ্রেপ্তারও হতে পারে। বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের কারণে ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের প্রধান কার্যালয় থেকে এমন খবর পাওয়া গেছে, ইকবালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের, অস্বাভাবিক সম্পদের মালিকানার অভিযোগ রয়েছে বলে জানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত 14-15 বছরে তিনি শত শত কোটি টাকা অবৈধ উপায়ে দেশে ও বিদেশে অর্জন করেছে। তবে এসব আয়ের বৈধ কোনো উপায় জানা নেই দুদকের। জানা গেছে, ইকবাল ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। গুলশানে তার রয়েছে রেনেসা ও হিল্টন নামে দুটি আলিশান হোটেল। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়, রয়্যাল ইউনিভার্সিটি সহ গত এক যুগে একাধিক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন তিনি। আর এই সব কিছুর পেছনেই শেখ রেহানার বড় অবদান থাকতে পারে। ছোট বোন রেহানার সাথে তার সম্পর্ক থাকলেও তাকে এই সব কিছুর সুযোগ করে দিয়েছে বড় বোন হাসিনাই। তাই তো হাসিনার সাথে ইকবালের অসংখ্য ভিডিও ও ছবি পাওয়া যায়। ধারণা করা হয়, রেহানাই হাসিনার মাধ্যমে ইকবালকে এত সুযোগ সুবিধা দিত। আমরা সবাই দেখেছি, রেহানা খুব সাধারণ মানুষের মতোই জীবনযাপন করত। কথাবার্তায় কখনো তাকে অহংকার করতে দেখা যায়নি। নীরবে নিঃস্বার্থে দেশের জন্য কাজ করে গেছেন তিনি। তাকে দেখে এমনটাই মনে হয়েছিল, কিন্তু বাস্তব ছিল ঠিক এর উল্টো। ভালো মানুষের মুখোশ পরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে এই শেখ রেহানাই। কিছুদিন আগে রিমান্ডে সালমান এফ রহমান এমন তথ্যই ফাঁস করেছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম গ্রুপ প্রায় 1.5 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। পাচার হওয়া এই অর্থের অর্ধেক টাকায় শেখ রেহানা ও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা, যাদের মধ্যে শেখ রেহানা ছিল সবথেকে বেশি। আর নতুন প্রকল্প মানেই শেখ রেহানার বড় অঙ্কের কমিশন। আর এই সব কিছু জানত হাসিনা, আর জেনে শুনেই এই সব কিছুতেই মদদ দিয়ে গেছে শেখ হাসিনা। সালমান এফ রহমানের তথ্যের তদন্ত সূত্রে জানা যায়, পাচার হওয়া 1.5 লক্ষ কোটি টাকার মধ্যে অর্ধেক টাকাই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের তত্ত্বাবধানে এসব কার্যকর সম্পন্ন হয়েছে। তবে শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় এসব নিয়ে কেউ কথা বলার কোনো সাহস পায়নি। আর গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবার পর একে একে বের হয়ে আসছে মুখোশের আড়ালে কুকীর্তি করা এসব মানুষের তথ্য। শুধু টাকা পাচারই নয়, এস আলম দেশের ইসলামী ব্যাংকে লুটপাটের ঘটনাতেও চুপ করেই ছিল দেশের জনগণ। গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগরের গোয়েন্দা বিভাগের তত্ত্বাবধানে রয়েছে সালমান এফ রহমান। তার দাবি, শেখ হাসিনা পরিবারের অতি লোভেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। আর এতে সবসময় সহযোগিতা করেছে সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি, যাদের মধ্যে শেখ রেহানা ছিল অন্যতম। তবে রেহানা জানতো তাদের একদিন ধরা পড়তেই হবে। সেজন্য হয়তো সে তার সন্তানদেরকে দেশেও রাখেনি। দেশের বাইরে পড়াশোনা করার পর সেখানেই তাদের সেটেল করেছে। এসব দুর্নীতির বিরুদ্ধে রেহানার নামে কোনো মামলা হয়নি, তবে একেবারে ছাড়ও পেয়ে যাচ্ছে না। এরই মধ্যে বেশ কিছু গণহত্যা মামলায় শেখ হাসিনার সাথে শেখ রেহানাকেও আসামি করা হয়েছে। বেশিরভাগ মামলায় বলা হয়েছে, রেহানাকে খুব বেশি কথা বলতে দেখা না গেলেও সে হাসিনার থেকে কম দোষী নয়। সর্বোপরি সে ছিল হাসিনার মাস্টারমাইন্ড, তাই সে এসব গণহত্যায় হাসিনার মতোই সমান অপরাধী। সুপ্রিয় দর্শক, রেহানা সাদামাটা চলাফেরাতে কখনো মনে হয়নি সে এতটা খারাপ হবে। আমার মতো কি আপনিও তাকে চিনতে এতটা ভুল করেছিলেন? কমেন্টে অবশ্যই তা জানিয়ে দিবেন।